আজ থেকে ঠিক 2-3 দিন আগে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। উনি লিখেছেন, কোট, ধর্ম যখন লৌকিকতায় পরিণত হয় তখন সামাজিক অবক্ষয় আসে। যে কোনো পূজার শেষে মূর্তি বিসর্জনের নামে ডিজে সাউন্ড লাগিয়ে মদমত্ত অবস্থায় নৃত্য করা ও উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করা কোনোভাবেই ধর্মীয় নিয়ম নীতি হতে পারে না। বরং আমি মনে করি নিজ ধর্মের প্রতি রসিকতা করা এবং হিন্দু ধর্মের গরিমা নষ্ট করা ছাড়া আর কিছুই না। পাশাপাশি আগামী প্রজন্মকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। তাই আমি সমস্ত ক্লাব, সামাজিক সংগঠন ও সার্বজনীন পূজা কমিটির কাছে বিনীত আবেদন রাখতে চাই, হিন্দু ধর্মের পৌরাণিক ঐতিহ্য, গরিমা ও আধ্যাত্মিক সৌন্দর্য বজায় রাখতে আসুন সবাই মিলে ডিজে বাজিয়ে মদমত্ত অবস্থায় তথাকথিত মূর্তি বিসর্জনের অনুষ্ঠান থেকে বিরত থাকি। গর্বের সাথে বলুন, আমি হিন্দু। আনকোট। মন্ত্রী সুধাংশু দাসের এই উক্তির হয়তো অনেক ধরনের ব্যাখ্যা করা যেতে পারে, তবে বর্তমানে রাজ্যে গণেশ পূজা হোক কিংবা দুর্গা পূজা, কিংবা হোক বাড়ির মনসা পূজা বা কালী পূজা, আনন্দ করার নামে যে বেলাল্লাপনায় মেতে উঠেছে এক শ্রেণীর মানুষ, তাতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ নাগরিক। এই ব্যভিচারের বিরুদ্ধে অনেকেই নিজের সামাজিক মাধ্যমে প্রতিবাদে সোচ্চার হয়েছে, যার মধ্যে রয়েছে খোদ রাজ্যের একজন মন্ত্রী। তাই এখন প্রশ্ন জাগে, উৎসবকে কেন্দ্র করে দেদার ডিজে বক্স বাজিয়ে পথে ঘাটে খুল্লাম খুল্লা নেশাগ্রস্তরা উচ্ছৃঙ্খল হয়ে উঠলেও তাদের নিয়ন্ত্রণ করার কি কোনো উপায় নেই প্রশাসনের কাছে? নাকি উপায় থাকলেও ইচ্ছে নেই? বিভিন্ন পূজা ও উৎসবের নামে যেভাবে দিন দিন উচ্ছৃঙ্খলতা বাড়ছে, তাতে কি হিন্দু ধর্মের গরিমা অক্ষুণ্ণ থাকছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। উৎসবের আনন্দ কি শুধু ডিজে বক্স আর উদ্দাম নৃত্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে? এই নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন স্টুডিওতে বিশিষ্ট সাংবাদিক তথা শিক্ষাবিদ মণিময় রায়, এবং ভার্চুয়ালি আমাদের সাথে রয়েছেন রাজ্যের প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকার। আপনাদের দুজনকেই স্বাগত। নন্দনবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আওয়াজটা অনেকটাই খুব কম আওয়াজ আসছে। আমরা ভার্চুয়ালি আজ হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে। প্রথমেই আপনার কাছে আসি। সাধারণ মানুষের পথ আটকে, এমনকি অ্যাম্বুলেন্স এবং সববাহী গাড়ি আটকে রাস্তায় চলছে উচ্ছৃঙ্খলতা, তারস্বরে বাজছে ডিজে বক্স, নারী পুরুষ উদ্দাম নৃত্যে মত্ত। এই শহরের, এই রাজ্যের উৎসবের আনন্দ এই কোন সংস্কৃতিতে আবদ্ধ হয়ে গেল মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আজ এই আলোচনা সভা রেখেছেন। তো আপনি কি আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন? একদম, আপনার আওয়াজ শুনতে পাচ্ছি আমরা, বলুন। আচ্ছা, অনেকদিন ধরে আমরা দেখে আসছি একটা অবক্ষয়। সেটা সামাজিক অবক্ষয় হতে পারে, ধর্মীয় অবক্ষয় হতে পারে। আজকে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা একদিনে হয়নি। দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি যে সেটা ইমাম হোক কি কোনো প্যান্ডেল হোক, সেটা উদ্দাম ভাবে সেই যে ধর্মীয় রীতিনীতি না মেনে সেখানে দৃষ্টিভাবে সব হিন্দি গান বা কখনো বাংলা গান যে একদল লোক খুব নাচছে গাইছে, যেটা কোনোভাবেই একটা ধর্মীয় ব্যাপারের অঙ্গ হতে পারে না। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে প্রত্যেক ধর্মের একটা অনুশাসন আছে। সেটা ইসলাম বলুন, ওদের একটা ধর্মীয় অনুশাসন আছে, খ্রিস্টানদেরও একটা ধর্মীয় অনুশাসন আছে। অর্থাৎ ওদের যদি কেউ ধর্মের অবমাননা করে বা এমন কোন একটা কাজ করে যেটা ওনাদের যে ধর্মীয় যারা ক্লেরিক্স আছে এরা যদি মনে করে যে না, এটা ধর্মের অবমাননা হয়েছে, তাহলে কিন্তু ওই লোকটার বিরুদ্ধে তারা ধর্মীয় ভাবে অনেক ধরনের এই ক্ষমতা ভোগ করে ওকে শাস্তি দেওয়ার জন্য, যেটা আমাদের হিন্দু ধর্মে নেই। হিন্দু ধর্মের সবকিছুকেই নিজেদের মত মতো করে চালিয়ে দেওয়া যায়। দুর্গা
সেই কোন রাম ওখান থেকে এসে সেই অকাল বোধন করেছিল, সেই দুর্গার একটা নির্দিষ্ট একটা ইয়ে আছে, কিভাবে নিশ্চয় একটা ডেসক্রিপশন আছে যে এইভাবে দুর্গা বা আদার যেসব হবে সেটাকে নানাভাবে সেটাকে সাজাচ্ছে, যার যেটা মনে হচ্ছে সেভাবে আমাদের এই যে ঠাকুর দেবতাকে সাজাচ্ছে। অনেক সময় বিজ্ঞানের অনেকগুলো জিনিস সেখানে ঢুকে দিচ্ছে। গত বছর আমি ছিলাম আগরতলাতে, যে কোনো একটা নিউজ চ্যানেল থেকে, আগরতলাতে আমি জজ ছিলাম। আচ্ছা, তো সেই অনেকগুলো প্যান্ডেলে আমি গিয়ে আমি ওদের প্রশ্ন করলাম যে আপনারা যে এই থিমটা তৈরি করেছেন তার সঙ্গে এই যে ঐতিহ্যবাহী এই দুর্গাপূজার সঙ্গে এর কি সম্পর্ক? আপনি বিজ্ঞান নিয়ে ডিসকাস করুন, সেটা অন্যভাবে করা যায়। আপনি একটা ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় রীতি, ধর্মীয় সংস্কার যেটা যুগ যুগ ধরে চলে আসছে আমাদের মধ্যে, সেটাকে আপনি কিভাবে আপনার মতো করে সাজাচ্ছেন যার সঙ্গে কোনো ধর্মীয় রীতিনীতির কোনো যোগাযোগ নেই। তো এরা বলছে যে স্যার এগুলোতে এখন ডিমান্ড। আমি বলেছি কোনো ডিমান্ড নেই, আপনারা হিন্দু ধর্মটাকে যার যেমন খুশি ব্যাখ্যা করছেন। হিন্দু ধর্মের বিভিন্ন দেব দেবতাকে নিয়ে আপনারা রসিকতা করে যাচ্ছেন, বোকারি করে যাচ্ছেন, অনেকগুলো কাগজ তৈরি করছেন, যেটা অন্য কোন ধর্মে সম্ভব নয়, সেটা একমাত্র হিন্দু ধর্মে সম্ভব। কারণ আমরা ধর্মীয় যে সেন্সিটিভিটি সেটা আমাদের মধ্যে নেই। ধর্মীয় যে একটা গোলাম, মানে ধর্মের যে একটা আপনি যেটা বলেন গরিমা, বা আমি আমার ধর্ম নিয়ে যে গর্বিত থাকবো, আমার ধর্মের যাতে কোনো ধরনের ইয়ে না করতে পারে, মানে বিকৃত কোনো ধরনের জিনিস না হতে পারে, সেটা আমাদের মনে লাগে না। আমাদের এখানে প্যান্ডেলের সামনে উদ্যম নাচছে, মদ খেয়ে নাচানাচি করছে, ড্রাগ নিয়ে নাচানাচি করছে, বিভিন্ন ভাবে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় এই দুর্গার বিভিন্ন বা যে কোনো ধরনের আমাদের ধর্মীয় দেবতার প্রতি এমন ধরনের হাস্যকলের রিল তৈরি করছে, তাতে কেউ কিছু বলার নেই। কারণ আমরা ধর্মীয় ভাবে আমরা এটাকে সেরকম আদার যেসব ধর্ম আছে তার মধ্যে করছি না। ইসলাম বা খ্রিস্ট ধর্মে কেউ যদি তার ধর্মের অবমাননা করে তাহলে তার কিন্তু বড় ধরনের একটা সরকারি শাস্তির বিধান আছে। একই সঙ্গে ওকে ধর্মীয় ভাবে নানা ধরনের শাস্তির সম্মুখীন হতে হয়, যেটা আমাদের হিন্দু ধর্মের মধ্যে নেই। সেই কারণে হয়তো এই বাড়ন্ত হচ্ছে। ওকে, আমি আপনার কাছে আসবো। আপনি বারবারন্ত হচ্ছে এটা স্বীকার করলেন, এবং যেভাবে হচ্ছে আপনি ব্যাখ্যাটা অন্যভাবে দিলেন, অবশ্যই দিলেন যে ধর্মীয়ভাবে কি আমাদের পারমিট করে কিনা, আমাদের ধর্ম পারমিট করে কিনা আমাদের এই ধরনের উদ্দাম উল্লাস করতে। আসবো আপনার কাছে আরেকবার। আমি মনে মনে এই যে হিন্দু ধর্মের গরিমার কথা উঠছে, এবং যেভাবে এই যে নিজের সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি বাদ দিয়ে এই যে একটা ভিন্ন সংস্কৃতি যেভাবে আবিষ্কার হয়েছে, এবং এই যে মনে হচ্ছে যে উৎসবের আনন্দটা এই উদ্দাম উল্লাসের মধ্যে দিন দিন আবদ্ধ হয়ে যাচ্ছে, আপনার কি মনে হয় এটা কোন পথে নিয়ে যাচ্ছে আমাদের? আলটিমেটলি এটা মানে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে বিভিন্নভাবে। আমরা এই চ্যানেলেই বসে ডিজে নিয়ে আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম। তখন আমরা ব্যাখ্যা করেছিলাম কি কি সমস্যা ছেলে মেয়েদের হতে পারে, এবং তখন একটা আশঙ্কা করেছিলাম আদৌ আমাদের কথা, যাদের শোনার কথা, তারা শুনছেন কিনা। এবং ওই আশঙ্কাটা আজকে প্রায় 100% ফলে গেল যে কেউ আমাদের কথা শোনেনি। এখন কথা হচ্ছে যে এটা শোনানোর পদ্ধতি দুটো। একটা হচ্ছে এই যে উদ্যোগটা ভ্যানগার্ড নিয়েছে বা অন্যান্য সামাজিক মাধ্যম নিয়েছে, সেটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতিতে প্রশাসনিক পদ্ধতি। প্রশাসনিক পদ্ধতিতে কতটুকু কি করা যাবে সেই নিয়েও বাধ্যবাধকতা আছে। বাধ্যবাধকতাটা কি? আপনি আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, কারণ আপনার ডেসিবেলের কথা বলে দেওয়া আছে, আপনি কতটুকু পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। সবচেয়ে বড় কথা, আপনি ধর্মীয় অনুষ্ঠান আপনি করতে পারেন, সেখানে কোনো বাধা নেই। ভারতবর্ষ তো কোনো জায়গায় বাধা নেই। এই জায়গায় দাঁড়িয়ে আপনি কোনো অবস্থাতেই অন্য মানুষের সমস্যা সৃষ্টি করতে পারেন না। এই পরিপ্রেক্ষিতটা কারা দেখবে? দেখবে হচ্ছে উদ্যোক্তারা, যারা এটা করছেন তারা, আর সাধারণ মানুষের সঙ্গে মিলে প্রশাসন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়াবে ঘটনাটা তা না।
ইচ্ছে করলেই আমরা এটা বন্ধ করতে পারি। এই যে ডিজে চলছে, আপনি যে জায়গার কথা বললেন, এই যে অ্যাম্বুলেন্সটা সরি একটা ডেড বডির গাড়ি যে আটকানো হলো, তার সঙ্গে আমার দূরত্ব হার্ডলি 20 গজ ছিল, আটকে দিল। একটা প্রতিমা নিয়ে যাচ্ছেন, অপ্রয়োজনীয়, ওকে জায়গা দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, সেটার জন্য পুলিশকে হস্তক্ষেপ করতে হলো। যারা নিয়ে যাচ্ছিলেন তাদের পক্ষ থেকে কেউ ব্যবস্থাটা নিতে পারলেন না। তাহলে কি আমরা এত অমানবিক হয়ে গেলাম, এই জায়গায় চলে গেলাম, এত এই যে জায়গাটায় চলে গেলাম? ধর্ম কি তাহলে আমাদের এটাই শিখিয়েছে? এটা হচ্ছে এইভাবে হয়। আর হিন্দু ধর্ম বা কোনো ধর্মই এগুলি শিক্ষা দেয় না। আর হিন্দু ধর্মের জায়গাটা অনেক বিশাল, অনেক বড় জায়গা নিয়ে আমরা আছি। এই জায়গাটাকে কেন সাধারণ মানুষ, এই যে উদ্বেগগুলি প্রকাশ করা হচ্ছে, এই উদ্বেগটা সাধারণ মানুষের উদ্বেগ। আজকে মন্ত্রী বলেছেন, কালকে আরেকজন বলবেন, মাননীয় মুখ্যমন্ত্রী চাঁদার ক্ষেত্রেও বলছেন, এই যে বন্যাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলছেন। এই জায়গাগুলিকে আমরা কোনো গুরুত্ব দেবো না, এটা হয় নাকি কোনো সময়? ফলে পুজো করতে তো কেউ আপত্তি করছে না। এই ডিজেটা যারা বাজাচ্ছেন তারা এসে ব্যাখ্যা করুন তো, যে এই ডিজে ব্যাপকভাবে বাজানোর পরিপ্রেক্ষিতে পুজোর মাহাত্ম্য এবং গরিমা কতটুকু বৃদ্ধি পেল, আর না বাজালের পরে তার ন্যূনতম প্রয়োজনটা ফুরলো কিনা, এটা তারা ব্যাখ্যা করে বলুন, যে সাধারণ মানুষ এতে এই ডিজে বাজানোর ফলে এর জন্য তারা উপকৃত। অনেকেই বলছেন যে এই যে চাঁদা কালেকশন, এই যে চাঁদার জন্য জোর দেওয়া, যার জন্য মুখ্যমন্ত্রীকে এবার বলতে হয়েছে, আবেদন করতে হয়েছে যে বন্যার আবহে কেউ যেন চাঁদা নিয়ে কোনো ধরনের জোর জবরদস্তি না করা হয়, রাস্তায় যানবাহন চালকদের হয়রানি করা চাঁদার জন্য। অনেকেই মনে করেন, অনেকেই বলছেন এই যে অতিরিক্ত চাঁদার প্রেসার, এটাও কিন্তু এই ডিজে কালচারের জন্যই। কারণ এখানে পুজোটা যত না গুরুত্বপূর্ণ, এই ভাসান বিসর্জন বা এই যে বক্স বাজিয়ে মদমত্ত অবস্থায় নেশাগ্রস্ত হয়ে রাস্তায় উন্মাদ নৃত্য করতে হবে নারী পুরুষ মিলে, এটাই কিন্তু চাহিদা এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ঠিক। তাহলে সে জায়গাটায় দাঁড়িয়ে নন্দনবাবু, উৎসবের আনন্দের নামে এই যে সাধারণ মানুষকে যেভাবে হয়রান করা হয়, তা কি মানে কোনো ধরনের প্রতিকার নেই? তার কোনো প্রতিকার নেই? মানে প্রশাসনিকভাবে কোনো কিছুই কি করার নেই? আমাদের যে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড আছে, এটা একটা এজেন্সি আছে। এখানে একটা ডেফিনেটলি একটা নয়েজ পলিউশন হচ্ছে। 65 ডেসিবেলের উপরে কোন ধরনের যদি আওয়াজ হয় তো সেটা একটা আইন বিরুদ্ধ, সেটা একটা দণ্ডনীয় অপরাধ। যে একজনের এই যে বিভিন্ন ধরনের চিৎকার, বৈবল্লন বা এই যে ডিজে বাজিয়ে নাচ গান, সেটা হয়তো প্রতিবেশীদের নানা ধরনের অসুবিধা হতে পারে। তো সেগুলোর জন্য আইন আছে, কিন্তু সেগুলো আইন যারা ইমপ্লিমেন্ট করবে, সেই পুলিশ প্রশাসন বা ধরুন ওই যে পলিউশন কন্ট্রোল বোর্ড বা জেলা প্রশাসন, এনারা কিন্তু কখনো সেরকম একটা প্রোঅ্যাক্টিভ হয় না। কারণ আমি জানি আজকের থেকে 10-12 বছর আগে এই দশমী ঘাট পূজাটাকে পুলিশের পক্ষ থেকে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল চাঁদার জুলুমের জন্য। অর্থাৎ বিভিন্ন জায়গাতে ওরা গাড়ি থামিয়ে সাধারণ মানুষের উপরে অত্যাচার করে দশমী ঘাটের যে কোনো একটা ক্লাব টাকা আদায় করছিল বা জুলুম করছিল। তখন পুলিশ প্রশাসনে খবর আসার পরে পুলিশ প্রশাসন থেকে ওই ক্লাবকে নোটিশ দিয়ে পুজোটা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেল সেই নোটিশের কোনো দাম নেই। যে কোনো একজন তৎকালীন সময়ের একজন রাজনৈতিক নেতা এসে বললো কিসে কে বন্ধ করবে পুজো, মানুষের আনন্দের ব্যাপার, তো উনি পুজো পিঠে কেটে পুজো উদ্বোধন করে দিলেন। তো এ হলো আমাদের যে হাইপার ডেমোক্রেসি, এখানে সবকিছু সম্ভব। এই অবাধ গণতন্ত্রে আমাদের এখানে কোন ধরনের আইন কানুন, সেটা হলো রিলেটিভ ম্যাটার। কে কত পাওয়ারফুল, কে কোন কাজটা করছে, সেটা হয়তো আমার পছন্দ না হলেও আমি একটা স্ট্র্যাটেজিক কনসিডারেশনে ওর এটা বাধা দেব না। তো এটা নানা ধরনের ফ্যাক্টর গুলো এখানে কাজ করছে। পুজোর যে আধ্যাত্মিক আনন্দ, সেটা এখন আর নেই। আধ্যাত্মিক একটা আনন্দ আছে, একটা তৃপ্তি আছে, সেটা এখন নেই। এখন হয়ে গেছে এই মানে গান বাজনা, মানে এইসব ধরনের আনন্দ এখন কিন্তু সে যাচ্ছে। তো মানুষের ক্ষতি হচ্ছে। ইমার্জেন্সির সময় মানুষের ইমার্জেন্সি সার্ভিস গুলো পাচ্ছে না। পুলিশ প্রশাসনের এগুলো দেখা যায় তো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে, জেলা প্রশাসন
বা পলিউশন কন্ট্রোল বোর্ডে, এনারা যদি কোনো কারণে ভয় পেয়ে যায় বা ধরুন এই একটা বিরাট একটা পাওয়ারফুল একটা ক্লাবের বিপক্ষে গেলে কি হতে পারে, আলটিমেটলি দেখা যাবে এখানে হলো সংসদীয় গণতন্ত্র বোর্ডের রাজনীতি, সেখানে হয়তো আমাদের উপরেই অ্যাকশন হয়ে যাবে, ওদের কোনো কিছু হবে না। তো নানা ধরনের ফ্যাক্টর কাজ করে এবং ওই কারণেই হয়তো বা পুলিশ প্রশাসন বা জেলা প্রশাসন স্ট্রিক্ট কোনো একটা অ্যাকশন নেয় না, কিন্তু আইনের জায়গাতে আসে, আইন অনুযায়ী কিন্তু এইসব ক্লাবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। সেই কোভিড এর সময় আপনি দেখুন, কোভিড এর সময় খুব স্ট্রিক্টলি পুলিশ ল এনফোর্স করেছিল, একদম একদম, কিন্তু পরবর্তী সময়ে রাতবেলা 11টার সময় যখন হই হুল্লোড় হয়েছে যেমন একটা বিয়ে বাড়িতে, তৎকালীন জেলা শাসক শৈলেশ যাদব করার পরে ওটাকে কিন্তু হাইকোর্টে অনেক দিন ভুগতে হয়েছিল, হাইকোর্টে যেতে হয়েছিল। তো মানুষ আইনের বেশি একটা ধার ধারে না, এটাকে স্বাভাবিক হিসাবে নিয়ে নিয়েছে যে দুর্গাপুজো হবে, এখানে নাচ গান হবে, হই হুল্লোড় হবে, চিৎকার চেঁচামেচি হবে, তাতে যদি কারোর কোনো অসুবিধা হয় সেটা কোনো ধরার মধ্যে আসবে না। যাতে বড় ধরনের কোনো ধরনের না হয়, বাস এরপরে সবাই হাত পা গুটিয়ে বসে আছে। ওকে, আসবো আপনার কাছে। তাহলে এটা কি প্রমাণ করছে বা মনে হয় তাহলে সমষ্টিগতভাবে যদি কোনো আইন ভাঙা হয় তাহলে সেই আইনটাকে আইন ভাঙা গণ্য হবে না? তাহলে এখন ব্যক্তি আইন ভাঙলে তো, এখন আমি যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু নিয়ে যদি একটা বড় আওয়াজ নিয়ে যদি বেরিয়ে যায় আমাকে তো পুলিশ ধরবে। না না, আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আইনটা কাদের জন্য? মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য তো আইনটা। সেটা প্রয়োগ করতে গেলে রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে থাকতে হবে কেন? আপনি আপনার কাজ করুন। আপনি আপনার কাজ করতে গেলে বাধা আসবে, সেই বাধাটাকে আপনি কি কারণে অ্যাভয়েড করতে পারেন, কিভাবে পদ্ধতিগতভাবে আপনি অ্যাভয়েড করতে পারেন। সে আরেকটা বেআইনি কাজ করে আপনি সেটাকে অ্যাভয়েড করবেন, ঘটনাটা তো তা না। আপনি যে আইনটা প্রয়োগ করতে গেলেন তখন আবার ফিতে কেটে যিনি আইনটা ভাঙলেন, সেই আইনটাকে, এই ভাঙা আইনটাকে, ভেঙে যাওয়া আইনটাকে আপনি চুপ করে বসে থেকে এন্ডোর্স করে দিলেন, তাহলে আইনটা কে ভাঙলো? এই প্রশ্নগুলি আসবে, নানা রকম সমস্যাটা আসবে। সাধারণ মানুষ তাহলে যাবেটা কোথায়? কোন একটা জায়গায় যেতে হবে, এখন এখানে যে যা খুশি তা করতে হবে। তাহলে এখন রাজনৈতিক নেতৃত্বের কথা উঠছে, খোদ মন্ত্রী যখন উষ্মা প্রকাশ করছে সামাজিক মাধ্যমে, তাহলে মানুষ কোথায়, সাধারণ মানুষ কোথায়? তার মানে কি, মন্ত্রী বলছেন বা মুখ্যমন্ত্রী যখন চাঁদার কথা বলছেন, তাহলে মুখ্যমন্ত্রীর কাছে নির্দিষ্ট অভিযোগ আছে যে চাঁদা বর্ধিত হারে নেওয়া হচ্ছে বা চাপ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রী যিনি সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলি লিখছেন, এর পরিপ্রেক্ষিতে ওনার কাছে তথ্য আছে যে এই সমস্ত অনুষ্ঠানে ঘটনাগুলি হচ্ছে। আর এগুলি তথ্য যাওয়ার ব্যাপার না, তো প্রকাশ্যে হচ্ছে, গোপনে কোনো ব্যাপারই না, প্রকাশ্যে হচ্ছে। সেটা বন্ধ করার দায়িত্ব কি তাহলে সাধারণ মানুষ নেবে? ঘটনাটা কি ভালো হবে? নন্দনবাবু যেটা বলছেন যে হাইপার ডেমোক্রেসির এটাই সমস্যা। এখন এই যে ডেমোক্রেসির নামে তো যে এখন কোন ধরনের তো তাহলে প্রতিকার নেই তাহলে এই ব্যাপারটা। না না, এইভাবে হুট করে ধরুন, আমি একটা কথা বলছি, হ্যাঁ, গত যে পুজোগুলো হয়েছে আপনি একটা কমপ্লেইন দেখাতে পারবেন যে থানা গিয়ে কেউ কমপ্লেইন করেছে যে একদম সমস্যাটাই ডিসি বাঁচানোর জন্য ওর অসুবিধা হচ্ছে, বা এমন কাউকে কমপ্লেইন করতে পারবেন যে মিছিল করার জন্য বা এই রাস্তা ব্লক করে প্রোগ্রাম চালার জন্য ওনার অসুবিধা হচ্ছে বলে উনি পুলিশ স্টেশনে গেছেন? কেউ যাবে না। এই যে ক্লাবগুলোর যে একটা শক্তি আছে, একটা স্ট্যাটিস্টিক পাওয়ার আছে, এই পাওয়ারকে সবাই ভয় পায়। লোকাল এরিয়াতে থাকতে গেলে ক্লাবের সঙ্গে লাগা যাবে না, বা লাগলে ওদের সঙ্গে পারা যাবে না, কেউ কমপ্লেন করে না। তো আর পুলিশ এই সুযোগটাই নেয়, পুলিশ ভাবে যে আমার কাছে তো কেউ কমপ্লেন করছে না, তাহলে নন্দনবাবু আমি ক্লাবের কথা ছেড়ে দিলাম, ক্লাব একটা সংগঠন বা সংস্থা বড়, সেখানে কেউ ক্লাবকে ঘাটাতে চায় না। আমরা তো ব্যক্তিগত পুজো, বাড়ির পুজোতেও দেখি ভাষণ নিয়ে বেরোচ্ছে রাস্তা বন্ধ করে, সেখানে বড় ডিজে বক্স বাজিয়ে উদ্যাম নৃত্য হচ্ছে, একই চিত্র। বাড়ির মনসা পুজো, কালী পুজো, বিপত্তারিণী পুজো, এই ধরনের পুজোতে এইসব ধরনের হয়, তখনও পুলিশ কোন ধরনের পদক্ষেপ নিতে পারে না। কিন্তু কমপ্লেন তো কেউ করে না। আপনি আজ পর্যন্ত দেখবেন পুলিশ স্টেশনে খবর নিয়ে দেখুন, এই রাস্তা বন্ধ করে হচ্ছে, দরকার হলে একটু ঘুরে যাবে, অসুবিধা হচ্ছে সেটা আরেকটু অন্যভাবে সেটাকে অ্যাভয়েড করবে, কিন্তু কেউ গিয়ে কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে না যে এই যে রাস্তা ব্লক করে যে পুজো আর্চা হচ্ছে তাতে আমি এখান থেকে যেতে পারছি না। এইরকম মানসিকতা কোনো সিভিলিয়ানদের নেই, কোনো কমপ্লেন করবে না, কিচ্ছু করবে না। আর পুলিশ ভাববে আমি
10টা 50টা ডিউটি করতে হয়, কমপ্লেন যখন আসেনি আমি কেন নিজের থেকে গিয়ে এই যে রাস্তা ব্লক করে প্রোগ্রাম গুলো করছে আমি সেটা করবো? তো পুলিশের মানসিকতা হলো সে যে আমাকে তো কেউ কমপ্লেন করছে না, আর কমপ্লেন কেউ করবেও না। এখন এর থেকে মানুষ কষ্ট পাচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে, কিন্তু মানুষই কমপ্লেন করবে না। মানুষ ভাববে যে হয়তো প্রশাসন থেকে কোনো অ্যাকশন দেবে, প্রশাসন ভাবছে কমপ্লেন করেনি আমি কেন অ্যাকশন দেবো। তো এভাবে কিন্তু পুরো এই যে অত্যাচার বা বিভিন্ন ধরনের এই যে শব্দ দূষণ বা আদার যেসব এই যে দূষণগুলো চলে আসছে, কিন্তু তো সেটা কিভাবে এখন সেটা সমাধান হবে, হয়তো নাগরিকরা এগিয়ে আসতে হবে। আমরা সেই পথে একটু খোঁজার চেষ্টা করি, প্রতিকার কি করে হবে সেই জায়গাটাই আমরা খোঁজার চেষ্টা করি। মনিমুত, আমি আসবো আপনার কাছে আবার। নন্দনবাবু, রাজ্যের ক্লাব কালচার কি দিন দিন নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে বলে মনে করেন? আপনারা তো বিভিন্ন জায়গায় যান বা বিভিন্ন ক্লাবের সঙ্গে আপনারা কাজ করেন, এখন কথা হচ্ছে যে সংস্থার যারা গুরুজনরা রয়েছেন তাদের গুরুত্ব কি দিন দিন কমে যাচ্ছে? সর্বক্ষেত্রে কমছে এরকম না, কিছু কিছু ক্লাবের ভালো কাজ রয়েছে। নন্দনবাবু যে কথা বললেন যে কমপ্লেইনের ব্যাপারটা, আমি এটা একটু ব্যাখ্যা করে দিই। কমপ্লেনটা দু ধরনের হয়, একটা ইন্ডিভিজুয়াল কমপ্লেন হতে পারে আর একটা সামাজিক কমপ্লেন হতে পারে। আচ্ছা, এখন পুলিশ কোনটাকে গুরুত্ব দেবে? ইন্ডিভিজুয়াল কমপ্লেনকে। সামাজিক কমপ্লেনগুলি যে হচ্ছে এগুলি কে দেখবে? আচ্ছা, সোমোটো বিষয়টা তো তাহলে উঠে গেল। সোমোটো মামলাই তো পুলিশ নিতে পারে, কেন নেবেন না? কি সমস্যা? সামাজিক মাধ্যমে যদি কোনো নেতৃত্বের নামে, নেতার নামে যদি কিছু একটা বলা হয়, সেটাকে পুলিশ যদি গ্রাহ্য করতে পারে, সেখানে যে সুমোটো কেস হতে পারে, তাহলে সামাজিক মাধ্যমে এইভাবে মানুষ লিখছে, সুপ্রিম কোর্ট নিচ্ছে সুমোটো কেস। সুতরাং এই বিষয়টাতে এটা ঠিক যে মানুষকে আরো অনেক বেশি সচেতন হতে হবে, এবং এই সচেতনতাটা আসবে ক্লাব ভিত্তিক, ক্লাবের মধ্য থেকেই আসুক না। হচ্ছে তো, একদম হয়নি তা না, হয়নি একদম কোনো ক্লাব করেনি তা আছে, অনেক ক্লাব করছে। চাঁদার ব্যাপারে যে আমি একটা নিদর্শন দেখালাম যে আখাউড়া রাস্তায় ওয়েস্টার্ন ক্লাব নিজে থেকেই চাঁদা বলেছে গতবার যা দিয়েছেন তাই দেবেন, এরকম একটা নোটিশ দিয়ে বাড়ি রাস্তার উপরে ফ্লেক্স লাগিয়ে ওরা বলে দিয়েছে যে এটা বন্যা হওয়ার আগে আমাদের ক্লাবের মিটিং হয়ে গিয়েছিল, ফলে এটা ভুলবশত চলে গিয়েছে, কিছু কিছু জায়গায় চাঁদার রসিদ এভাবে চলে গিয়েছে, সেগুলিকে আমরা উইথড্র করছি, যা গতবার ছিল তাই দেবেন, আর এই যে ভুলটা করেছি তার জন্য ক্ষমা প্রার্থী, এগুলো করে। এই জিনিসটা তো আছে, এখনো যে একদম নষ্ট হয়ে গেছে ঘটনাটা তা না। এখন কথা হচ্ছে কিছু কিছু জায়গায় আপনি যে উদ্বেগের কথাটা বলছেন, এই উদ্বেগটা একটা ভয়ঙ্কর, এখন আর উদ্বেগের জায়গায় না, এটা ভয়ঙ্কর জায়গায় চলে গিয়েছে। আপনি যদি বিজ্ঞান মানে যে কোনো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে পারেন, ইএনটির ডাক্তারবাবুকে, এই যে পর্দার ভেতরে যখন অ্যাটাকটা হবে না, দ্বিস্তরীয় পর্দা, ত্রিস্তরীয় পর্দা, ঘটনাটা আপনি টের পাবেন না। অনেক মানুষ নীরবে বধির হয়ে যাচ্ছে, অনেক কিছু, শুধু বধির না, অনেক মানুষ নীরবে, অনেকে যারা হার্টের পেশেন্ট, হার্টের ক্ষতি হচ্ছে, অনেক কিছু হারিয়ে ফেলছেন, যেগুলো প্রমাণ পাওয়া যাবে না, হঠাৎ করে কিছু হয়ে যাবে, হার্ট অ্যাটাক করছে হয়তো, এর প্রমাণ পাওয়া যাবে, কানের অসুবিধা হয়ে যাচ্ছে, চোখের অসুবিধা হয়ে যাচ্ছে অনেক জায়গায়, এবং সব মিলে মস্তিষ্কেও এফেক্ট আসছে। এই যে বিষয়গুলি যারা ডিজে চালাচ্ছেন, এদের বোঝা উচিত এই ডিজের যন্ত্রণায় তাদের নিজের কি অবস্থা হচ্ছে। এই জায়গাটা থেকে যেই মাত্র আপনি বোধশক্তিতে নিজেকে ধারণ করবার ক্ষমতায় নিয়ে আসতে পারবেন, আপনি কি তার জন্য অপেক্ষা করতে হবে তাহলে ওর বাড়িতে কবে এফেক্টটা হলো তারপরে সে বন্ধ করবে? ঘটনাটা তা না। সবাই মিলে যে অভিযোগটা করছি, প্রত্যেকটা ক্লাব কর্তৃপক্ষ, সামাজিক যারা সমাজের জন্য কাজ করছেন বলে যারা দাবি করছেন, সেখান থেকে শুরু হোক। আমার কথা হচ্ছে যে উনি আইনের কথা বলেছেন, সবটাই ঠিক আছে, কেউ এটা অগ্রাহ্য করতে পারবে না। আমার কথা হচ্ছে পুলিশকে কেন ব্যবস্থাটা নিতে হবে। আমি সামাজিক একটা সার্বজনীন দুর্গোৎসব বা সার্বজনীন গণেশ উৎসব আমি করছি, সবটাই করার পরিপ্রেক্ষিতে সার্বজনীন বলছি, ক্ষতি করে দিচ্ছি। ঘটনাটা কি লাভ হচ্ছে আসলে, কি ঘটনাটা আপনি ভাবতে পারেন। এই যে আপনি বন্যার কথাটা বললেন, আপনার একটু আপনার মনে হয়নি যে আপনি তো রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন এই কোটি কোটি টাকা খরচা করে পুজোটা হচ্ছে আর খেতে পাচ্ছে না মফস্বলের মানুষ, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে রীতিমতো আবেদন করছেন সাহায্য করুন বলে, সেখানে এগুলির কোনো মানে। আমরা বন্যার আবহে যেভাবে রাজ্যবাসী ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, বিশেষ করে আগরতলা শহরের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, সবাই যেভাবে কিছু না কিছু বন্যা ত্রাণে এগিয়ে এসছে, সেটা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে হোক বা ব্যক্তিগত স্তরে হোক, সংগঠন থেকে সংস্থা থেকে হোক,
সেটা শুধু ত্রিপুরা রাজ্যে নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রশংসিত হচ্ছে যে ত্রিপুরার মানুষ একে অপরের জন্য ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু এই কোন চিত্র দেখাচ্ছি আমরা, যখন আমার এক ভাই বাড়িতে খাবার নেই, যখন আমার এক ভাইয়ের থাকার জায়গা নেই, যখন এখনো প্রায় ৩,০০০ মানুষ, ১ মাস হয়ে গেল প্রায় বন্যার হতে আসলো, সেখানে এখনো যখন ৩,০০০ মাত্র মানুষ ৬৭টি ত্রাণ শিবিরে আছে, সেখানে আমি কি করে এই ধরনের উদ্দাম নৃত্য করতে পারছি, এবং তাও মদমত্ত অবস্থায় এবং একটা তারস্বরে এই বক্স বাজিয়ে বা সাউন্ড সিস্টেম বাজিয়ে। আমার ডিপার্টমেন্টের কথা বলছিলেন, আমরা অফিসিয়ালি নন্দনবাবু, আমাদের এই যে পলিউশন ডিপার্টমেন্ট আছে, অফিসিয়ালি আমরা পলিউশন ডিপার্টমেন্ট যদি কোনো ধরনের অ্যাকশন নিতে চায়, তারা কি সরাসরি নিতে পারে নাকি পুলিশের মাধ্যমেই নিতে হয়? পলিউশন কন্ট্রোল বোর্ড সরাসরি অ্যাকশন নিতে পারে, যদি ওরা ভাবে যে ওদের অ্যাকশন নিতে গেলে কোনো ধরনের বাধার সৃষ্টি হবে, তাহলে ওরা সঙ্গে সঙ্গে পুলিশের সাহায্য পেয়ে যায়। একটা কথা আপনাকে বলে রাখছি, আমি কোন ডিপার্টমেন্টে চাই না বিতর্কিত হতে। অর্থাৎ মানুষ আনন্দ করছে, ফুর্তি করছে, কেউ তো কমপ্লেন করছে না, তাহলে আমি গিয়ে মাঝখানে যদি বাধা দিই, তাহলে আমি কি পারবো এই সমষ্টিগত শক্তির সঙ্গে লড়াই করতে? সেরকম একটা থেকে যায়। কারণ সবাই তো এই সমাজের লোক। আর পুলিশ ভাবে যে পুজোতে যদি কোনো ধরনের কমপ্লেন না হয়, ইয়ে না হয়, তাহলে আমার পুরোপুরি আমার ডিউটিটা আমি করে ফেলতে পারছি সাকসেসফুলি, সেটা আমি দেখাতে পারবো। হঠাৎ করে কোথাও গিয়ে যদি পুলিশ বাধা দিল, সেখানে একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম দেখা দিল, অনেক সময় সিনিয়র অফিসাররাই বলবে, তোমাকে কে বলেছিল ওখানে গিয়ে এই কাজগুলো করতে? ঠিকই তো চলছিল, কেউ তো কমপ্লেন করেনি, তুমি কেন গেলে? এইসব একটা আইন শৃঙ্খলার একটা ব্যাঘাত সৃষ্টি করলে। এখন এটা পুলিশের একটা ইয়ে হয়ে যাবে যে কাজ ঠিক মতো কাজ করতে পারছে না, আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে। তো সেগুলো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটা হলো মানুষের মধ্যে যে সমষ্টিগত কোন একটা ব্যাপারের মধ্যে যাওয়ার সাহস মানুষের নেই, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল গিয়ে কমপ্লেন করবে, সেরকম কখনো হবে না। নম্বর যেটা হলো, পুলিশ প্রশাসনও ভাবে যে আমার কাছে কমপ্লেন না হলে আমি কেন আগ বাড়িয়ে যাবো, আমি সুমোটো অ্যাকশন দিলাম, পরে এটা একটা বড় ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়ে গেল। তো সবটা দোষ চলে যাবে যে পুলিশ অফিসাররা সেটা ইনিশিয়েটিভ নিয়েছিল ওদের উপর। পলিউশন কন্ট্রোল বোর্ড ভাবে দুর্গাপুজোর সময় আমরা বিভিন্ন নীতি নির্দেশিকা জারি করেছি, তো সেই নীতি নির্দেশিকা গুলো ওনারা ব্যাপারেই রেখে দিয়েছেন বা প্রচার করেছেন, কিন্তু সেগুলো গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা বা গ্রাউন্ডে সেটাকে মানা হচ্ছে কিনা, সেটা নিয়ে ওনাদের মাথা ব্যথা নেই। কারণ দুর্গাপুজো তো ওনাদের জন্য, পরিবারের লোকজন নিয়ে বেরোবেন, কে সব ঝামেলায় যাবে, কে নিজে বাড়ছে, তাতে আমার কি? আমি তো ইলেকশন দিবার দিয়ে রেখেছি। তো সবাই এভাবে একটা কাজ ছাড়া বা দায়িত্ব নিতে চাইছে না, যে দায়িত্ব যদি নেয় তাহলে এটা যদি একটা এক্সাম্পলের সিচুয়েশন তৈরি হয়ে যায়, সেদিন ওকে কেউই ওর পাশে এসে দাঁড়াবে না, সেটা পুলিশ অফিসার হোক, পলিউশন কন্ট্রোল বোর্ড হোক, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হোক। সমস্যা হচ্ছে তার মানুষ, সেখানে তো প্রশ্ন নন্দনবাবু, সেটাই প্রশ্ন। আমরা বুঝতে পেরেছি পুলিশ প্রশাসনে কিছু করার নেই, তার দিকেই সবাই যায়। ইন্ডিভিজুয়াল কোন একটা কমপ্লেনেন্টের সঙ্গে কেউ থাকে না। এখন প্রশ্ন হচ্ছে যে এভাবে যদি চলতে থাকে, তাহলে সে যেই প্রশ্ন উঠছে এখন মানুষ অতিষ্ঠ তো হচ্ছেই, পাশাপাশি এই যে বলা হচ্ছে যে হিন্দু ধর্মের গরিমা নষ্ট হচ্ছে, যেটা খোদ মন্ত্রী অভিযোগ করছেন, তাহলে এই গরিমা ধরে রাখার দায়িত্ব কার? কিভাবে অটুট থাকবে এই গরিমা? মানে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, কি করা উচিত বলে মনে করেন? হিন্দু ধর্মের গরিমা অনেকদিন ধরেই নষ্ট হচ্ছে, সেটা শুধু আজকে নয়। না, তাহলে কি এখন কি আরো নষ্ট হতে দেওয়া যাবে নাকি? হিন্দু ধর্মের গরিমা নষ্ট করে দিচ্ছি বিভিন্ন ধরনের আমাদের অ্যাক্টিভিটি দিয়ে। আর যেটা আপনি বলেছেন যে কারা দায়িত্ব নেবে, আপনি জানেন আগরতলাতে একটা ক্লাব ফোরাম আছে, সমগ্র আগরতলা শহরে একটা ক্লাব ফোরাম আছে। ক্লাব ফোরাম কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখায়, ব্যাপারে দেখায়, ওদের বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমে দেখায় ওরা কি কি কাজ করছে। তো এটা তো আমি বলবো, এই যে ক্লাব ফোরাম আছে, যেখানে সবগুলো ক্লাবে এই ক্লাব ফোরামের মেম্বার, এখানে এরা মিটিং করে যারা একটা ডিরেকশন দিয়ে দিতে পারে যে পুজোতে এবার এত বড় একটা বন্যা হয়ে গেছে বা আমাদের ধর্মের বিরুদ্ধে টাকা হয়, এই যে ডিসে নিয়ে প্যান্ডেলের সামনে নাচানাচি করা, ইয়ে করা, তো সেগুলো নিয়ে তো ওরা নিজেরাই এটা অ্যাকশন নিতে পারে। সেটা এরা অ্যাকশন নিচ্ছে না, কেন নিচ্ছে না সেটা সবাই জানে। কারণ অ্যাকশন নিতে গেলে হয়তো ওদের কথাও শুনবে না। অনেক ক্লাবের অনেক বেশি টাকা আছে, ওরা টাকা দিয়ে প্রোগ্রাম থেকে প্যান্ডেল দিয়ে আসবে, নাচ গান, হই হুল্লোড়,
সেটা করবে। তো আধ্যাত্মিক যে একটা আনন্দ সেটা তো আর থাকে না, শুধু টাকা যাওয়া এই যে বস্তু কেন্দ্রে, অর্থাৎ এই যে নাচ গান হচ্ছে এই হচ্ছে সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। প্যান্ডেলের দিকে কেউ যায় না, এমনকি মার মূর্তি ঠাকুরের মূর্তি কেউ দেখতেও মানে তেমন একটা উৎসাহ বোধ করে না। সবাই দেখে আলোকসজ্জা কেমন হয়েছে, কি কি ধরনের শিল্পীরা এসছে, এই ক্লাবের অনেক বেশি বাজেট, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে অভ্যস্ত। কিন্তু এগুলো যে আমাদের ধর্মীয় সংস্কৃতি ধর্মীয় গরিমাকে নষ্ট করে দিচ্ছে দিনকে দিন, সেটা নিয়ে আমরা ভাবছি না। কিন্তু সেটা নিয়ে ভাবছে অন্য ধর্মের লোকেরা। আজকে ইসলাম ধর্মের লোকেরা কথা বলতে ছাড়ে না, খ্রিস্টানরা কথা বলতে ছাড়ে না যে তোমাদের কি ধর্ম এটা। তোমাদের এখানে দেখি যার যেমন খুশি সেই ধর্মীয় আচরণ করে, নির্দিষ্ট কোন ধরনের ধর্মীয় অনুশাসন নেই, নির্দিষ্ট কোন ধরনের নিয়ম কানুন নেই। যে যেমনি পারছে মাকে সাজাচ্ছে, যে যেভাবে পারছে মা পুজো করে যাচ্ছে, তাতে কোন ধরনের একটা নির্দিষ্ট পরিকাঠামো নেই, নির্দিষ্ট একটা ফরম্যাট নেই। তো সেটা অন্য ধর্মের লোকেরা আমাদের নিয়ে কিন্তু হাসাহাসি করছে, কিন্তু আমরা এটাকে খুব একটা গর্ব করে বলছি আমি তো 1 লক্ষ টাকার বাজেট, আমার 5 লক্ষ টাকার বাজেট, সেটা নিয়ে আমরা গর্ব করছি। কিন্তু আসল যেটা আধ্যাত্মিক বা ধর্মীয় যে আমাদের রীতিনীতি, সেটা নিয়ে কিন্তু একটু মাথা ব্যথা নেই। মানুষের কি অসুবিধা হচ্ছে, ধর্মীয় সেন্টিমেন্টটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। প্রশ্নটা সেই জায়গায় নন্দনবাবু, প্রশ্নটা সেই প্রশ্নেরই আমরা উত্তর খোঁজার চেষ্টা করছি। আমরা তো জানি সবকিছু নেই, আমরা দেখতে পাচ্ছি যা আগে গুটি কয়েক হতো এখন প্রকাশ্যে বারবার হচ্ছে, একের পর এক হচ্ছে, এবং দিন দিন সেটা এই ব্যভিচার বেড়েই চলেছে। এখন প্রশ্ন হচ্ছে কে এগিয়ে আসবে এই গরিমা রক্ষা করতে, কে এগিয়ে আসবে? কি মনে করেন দেখি, আমি আসবো আপনার কাছে সময় পেলে অবশ্যই। আপনি এগিয়ে এসছেন, আপনি এগিয়ে এসছেন, নিউজ ভ্যানগার্ড এগিয়ে এসছে, নিউজ ভ্যানগার্ড তো এগিয়ে এসছে কমসে কম। একদম আমরা কি করতে পারি, আমাদের সাধারণ মানুষ কি করতে পারে এগিয়ে এসছে, তো এভাবে সবাই এগিয়ে আসবে একদিন। মনে মধ্যে কিভাবে একটা অপসংস্কৃতি এভাবে চলতে পারে না। একদম আসবো আপনার কাছে, আসবো আবার। কিভাবে গরিমা রক্ষা হবে আপনার কি মনে হয়, কিভাবে গরিমা রক্ষা হবে? এই দিন দিন যেভাবে এই যে ধর্মের ভক্তি চলে যাচ্ছে অন্যদিকে, ভক্তি এখন আসলে এভাবে তো ঘটনাটা আসেনি। আমাদের এ রাজ্যের দুর্গা উৎসব বা উৎসবগুলি এখন গণেশ পূজা অনেক বেশি জায়গা নিয়ে নিচ্ছে, আবার কিছুটা পিছিয়ে পড়েছেন বিশ্বকর্মা পুজোটা কিছুটা পিছিয়ে পড়েছেন, সরস্বতী পূজা স্কুলগুলিতে আছে দেখে আরেকটু রয়েছে, গণেশ পূজা অনেকটা জায়গা নিয়ে নিয়েছেন, এখন এখানে কম্পিটিশনের জায়গায় চলে গেছে। 60-এর দশকের যদি আমি প্রথম দিকে ধরি, আপনি আমাদের এটা স্পষ্ট খেয়াল আছে, এখানে সপ্তসিন্ধু 10 দিগন্ত একটা ক্লাব আছে, এই ফায়ার সার্ভিস চৌমুহনী, ওরাই প্রথম এই রাজ্যে কুমারটুলি থেকে মূর্তি আনলো। এটা দেখার জন্য প্রচুর মানুষ গেলেন, একেবারে ভয়ঙ্কর আলো সজ্জা টজ্জা করেছে, ঘটনাটা তা না। দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। এই যে মূর্তি, যে মানে আমাদের এখানকার যারা মূর্তি বানান, এই মূর্তি বানানোর সঙ্গে কুমারটুলির মূর্তির যে ফারাক, এই ফারাকটা নির্ধারণ করতে গিয়ে আমাদের এখানে যারা মূর্তি তৈরি করেন তারাও তাদের নিজের শিল্পকলাকে অনেক বেশি ইকুইপড করার জন্য ঝুঁকলেন। তারপরের বছরে কিন্তু কুমারটুলিও এলো, সঙ্গে সঙ্গে আমাদের যারা তৈরি করেন 1-2 বছরের ভেতর তারাও প্রায় কাছাকাছি চলে গেলেন। এই যে কম্পিটিশনটা, এই কম্পিটিশনটা দেখবার জন্য প্রচুর মানুষ ভিড় করতে শুরু করলেন। এই যে তখন কিন্তু ডিজের ব্যাপার ছিল না, একটা মাইক্রোফোন হয়তো চলতো না, ঠিক আছে, সাউন্ডটা দারুণ ভাবে চলতো, পুজো মানে সাউন্ড আছে, পুজো মানে গান বাজবে। একটা পান্ডাবস বলে একটা ক্লাব ছিল জানেন, এখানে ঢাকের একটা প্রতিযোগিতা হতো সরস্বতী পুজোর দিন। ওরা, আমার এখনো মনে আছে, প্রথম এই রাজ্যের বাঁশ কেটে, বাঁশের কঞ্চি কেটে যিনি বানিয়েছিলেন তার নামও আমার মনে আছে, পার্থলোদ। উনি এটা তৈরি করেছিলেন, প্রয়াত, বাঁশ কেটে করেছিলেন। এই বাঁশের মূর্তিটাকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের ইয়েতে, মিউজিয়ামে, সম্ভবত এখন পাবেন। এখন তারপরে নারকলের খোলা দিয়ে মূর্তি তৈরি করা, এই যে এটা হচ্ছে সংস্কৃতি, এটাকে ধরে রাখার ব্যাপার ছিল। এখন সংস্কৃতিটা মূর্তি থেকে বেরিয়ে প্যান্ডেল, প্যান্ডেল থেকে বেরিয়ে এখন টোটাল বিসর্জনের র্যালির মধ্যে গিয়ে আটকে গেছে। কাকে কোথায় বিসর্জন দিচ্ছেন আমি জানি না। তোটা আমার ধারণা যে এই রাজ্যের সংস্কৃতিটাকে বিসর্জন দেওয়া হচ্ছে ওইখানে এত মানুষকে আক্রান্ত করে দিয়ে। ঠিক, আমরা যখনই এই ধরনের সংস্কৃতির কথা বলছি, আমাদের নিজস্ব সংস্কৃতিকে আমরা বিসর্জন দিয়ে আমরা যেই সংস্কৃতির আমদানি করছি দিন দিন, এবং প্রত্যেক বছরই মনে হচ্ছে নতুন নতুন কিছু অ্যাড হচ্ছে, এবং যেগুলো আমাদের অ্যাড হচ্ছে বা যেগুলো যোগ হচ্ছে
সেগুলো কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। খুব স্বল্প সময় আছে নন্দনবাবু, আমার কাছে আর কয়েক মিনিটই সময় আছে। যেতে যেতে আজকের অনুষ্ঠানে আপনি কার কাছে কি আবেদন রাখবেন? এই সংস্কৃতি, আমাদের শারদোৎসব আসছে, এই উৎসবে যেন সবাই আনন্দ করতে পারে, কিভাবে করতে পারবে এবং কিভাবে এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, ছোট্ট আপনার কি উপদেশ থাকবে একদম ছোট্ট করে? আমার উপদেশ থাকবে সবার প্রতি যে পুজোটাকে পুজোর মতোই আনন্দ করুন। বাকি যেটা আছে সেটা অন্য জিনিস, সেটা পুজোর অঙ্গ হতে পারে না। পুজোটাকে পুজোর মতো করে আনন্দ করুন, ভালো ধর্মীয় ভাবাবেগ দিয়ে, ধর্মীয় নিজের শিষ্টাচার মেনে আমাদের যে বহুদিনের পুরনো সংস্কৃতি সেটাকে যাতে আবার যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে পুনরুদ্ধার করা যায়, সেভাবে আপনারা পুজোর আনন্দ উপভোগ করুন। সেখানে কোনো হিংসা থাকবে না, দেশ থাকবে না এবং প্রতিযোগিতা থাকবে না। এই প্রতিযোগিতা থেকে কিন্তু অনেকটা এইসব অপসংস্কৃতিগুলো এসে যাচ্ছে। তো ক্লাবে ক্লাবে যে প্রতিযোগিতা, যে আমি ওটা করব, আমি ওভাবে আলোকসজ্জা করব, তো সেটা কোনো মতেই একটা পুজোর অঙ্গ হতে পারে না। এটা পুজোর যে স্বাভাবিক একটা পরিবেশ সেটাকে নষ্ট করে দিচ্ছে, কলুষিত করে দিচ্ছে। এখানে একটা রুট পাওয়ার এটা এখানে কাজ করছে এবং সেইটাকে আবার একটা উপদেশ সভাপতি যে আপনি পুজোর আনন্দ নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নিরাপদে আপনি উপভোগ করুন। আপনি এই যে শারদ পুজো যেটা হয় আমাদের শারদীয়া দুর্গোৎসব, সেটাকে শারদীয়া দুর্গোৎসব যেটা বৈদিক যুগে হয়েছিল, বৈদিক যুগেরও আগে যে যখন হয়েছিল বা আজ থেকে ধরুন 200-300 বছর আগে যেভাবে পুজোগুলো হতো সেরকম ভাবে পুজোর আনন্দ উপভোগ করুন। যেমন এটা নির্মল আনন্দে আকাশ বাতাস মোহিত হয়ে থাকতো, মানুষের সবাই পুজোর আনন্দ উপভোগ করতো, সেভাবে সবাই আনন্দ উপভোগ করুন। গান বাজনা বা এই বিভিন্ন ধরনের যে মডার্ন যে জিনিসগুলো আপনারা নিয়ে আসছেন সেগুলোকে আপনারা সবাই মিলে বর্জন করুন। শুধু একজন দুজন বললে হবে না, সবাই মিলে এটাকে প্রতিরোধ করুন, সবাই মিলে এটাকে বর্জন করুন, সবাই মিলে এই ধরনের ক্লাবকে বুঝান যাতে এই রকম ধরনের সংস্কৃতি অপসংস্কৃতি যাতে না আসে। একদম ওকে। ধন্যবাদ নন্দনবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আচ্ছা, সময় ফুরিয়ে গেছে, তবুও মনে মনে আপনার উপদেশ কি থাকবে, কিভাবে বেরিয়ে আসতে পারবো আমরা এই জায়গা থেকে? না, নন্দনবাবু যেটা বলেছেন তার সঙ্গে আমি সহমত পোষণ করি। এটার সঙ্গে আমি অ্যাড করতে চাই, এই উপলব্ধিটা শুরু হোক ক্যানাভেরাল থেকে। সরকারি কার্নিভেলটা যেটা হয়, এই কার্নিভেল থেকেই এটা শুরু হোক, সেখানেই ঠিক হয়ে যাক যে শব্দ দূষণের ক্ষেত্রে কি হবে। এবং কার্নিভেলের যে জায়গাটা এটা পরিবর্তন, কারণ কাছেই একটা বড় হসপিটাল, এখানে রুগীদের যথেষ্ট অসুবিধা হয়, এই জায়গাটা এখান থেকে সরানো হোক এবং সরাসরি একটা নির্দেশিকা জারি হোক, সামাজিকভাবে নির্দেশিকা জারি হোক যে আপনারা এগুলি করবেন না, এটা আমাদের আবেদন, এর নির্দেশিকা জারি হোক। আর আমাদের সংবাদ মাধ্যমগুলি আপনারা যে এই যে চেষ্টাটা চালাচ্ছেন এটা কন্টিনিউয়াস প্রসেসে থাকুক। আর হচ্ছে সর্বশেষ কথা হচ্ছে ওই রামকৃষ্ণ পরমহংসদেবের সেই লাইনটা চৈতন্য হোক। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। নন্দনবাবু আপনাকেও ধন্যবাদ আজ আমাদের সঙ্গে থাকার জন্য। গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, আপনি আপনার মতামত ব্যক্ত করেছেন, আর আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক বন্ধুরা, বিশালগড় পারলে আগরতলা পারবে না কেন, গোটা ত্রিপুরা রাজ্য পারবে না কেন? 10ই সেপ্টেম্বর বিশালগড়ের একটি গণেশ পূজার বিসর্জন যেভাবে হরির নাম সংকীর্তন এবং তার সঙ্গে নিজ সংস্কৃতির মেলবন্ধনে করল উদ্যোক্তারা, তা অবশ্যই প্রশংসা করিয়েছে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। তবে অন্যদিকে পুজো ও ভক্তির নামে ডিজে ও আলোর ঝলকানির তাণ্ডব থেকে কিভাবে রেহাই পাবে সাধারণ মানুষ, এই প্রশ্ন এখন সবার। বন্যার আবহে আসন্ন শারদ উৎসবের এই চিত্র কি সামান্য পরিবর্তন হবে? বিভিন্ন ক্লাবগুলো কি ব্যতিক্রম কিছু ভাবতে পারবে? আমাদের আজকের যারা বিশেষজ্ঞরা ছিলেন, অতিথিরা যারা ছিলেন, ওনারা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কি একটু ভাববে প্রশাসন এবং উদ্যোক্তারা? তা অবশ্যই সময় বলবে। তবে প্রশাসন এ ব্যাপারে কি উদ্যোগ নিচ্ছে, ক্লাব কর্মকর্তারা কি উদ্যোগ নিচ্ছে, সেদিকে নজর রাখছি আমরা। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।